একজন ওসিডি পেশেন্টকে ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট প্রোভাইড করা উচিত? অ্যালার্মিং বিষয়ে বলতে পারি যে একটা সার্টেন লেভেলে উন্নতি হওয়ার পর ওসিডি পেশেন্টের মধ্যে ওষুধ কন্টিনিউ করার বিষয়ে একটা অনীহা কাজ করে, ধৈর্য রাখতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হন। ওষুধ বন্ধ করার ক্ষেত্রে ওদের একটা কনসার্ন থাকে যে আমি হয়তো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এটা তো আসলে একটা মিথ, এর কোনো এভিডেন্স নেই। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসলাম লাইফস্প্রিং বনানী ব্রাঞ্চে এবং লাইফস্প্রিং বনানী ব্রাঞ্চের সাইকিয়াট্রিস্ট ডক্টর শফিউল আলম অর্ণবের সাথে আমরা আজকে ওসিডি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ডক্টর অর্ণব, আমরা আজকে একটু ওসিডি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্লিজ ডেফিনেটলি। আপনি তো ওসিডি অনেক রোগী দেখে থাকেন বনানী ব্রাঞ্চে, তো ওসিডি মানে কি কি লক্ষণ সবচেয়ে কমনলি আপনি পেয়ে থাকেন বনানীতে? সো কমন লক্ষণগুলোর মধ্যে অ্যাডাল্টে সবচেয়ে কমনলি যেটা পেয়ে থাকি রিলিজিয়াস, তারপর ক্লিনিং, কন্টামিনেশন, ডাউট এবং ইলনেস রিলেটেড অবসেশন। আর বাচ্চাদের মধ্যে যেমন হচ্ছে ফিয়ার অফ হার্ম অ্যান্ড রিলিজিয়াস, এই দুটো খুব কমনলি আমি ডিল করে থাকি। ওসিডি হলে মানুষ মানে ফ্যামিলি থেকে তো অনেক নেগেটিভ কথা শুনেছে, একজন ওসিডি পেশেন্টকে ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট প্রোভাইড করা উচিত? তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফ্যামিলিতে যারা ওসিডিতে ভোগেন অনেক সময় তারা কম্পালশন করেন, যেমন একই কাজ বারবার করা বা একই প্রশ্ন বারবার করা, এই কাজটা আমি করবো কিনা বা এই কাজটা করা ঠিক হবে কিনা। এই জায়গাটা দেখা যায় ফ্যামিলি মেম্বাররা অনেক সময় বুঝতে পারেন না এবং এটাকে তারা মক করেন বা মজার একটা উপকরণ বানিয়ে ফেলেন, অনেক সময় বুলি করে ফেলেন। এই জিনিসটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে পেশেন্টের খুব বেশি কাজে লাগে না, বরং এটা তার স্ট্রেস বাড়ায় এবং ওসিডিটাকে আরো খারাপ করে দেয়। যেমন খুব রিসেন্টলি আমি একজন পেশেন্টের সাথে কথা বললাম, যিনি বেশ প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। সো ওনার ওসিডি সিমটমস গুলো যখন হয়, যখন উনি বারবার উজু করেন, তখন ওনার ফ্যামিলি মেম্বাররা ওনাকে অনেক বেশি বকাঝকা করে ফেলেন, যেটা ওনাকে আসলে হেল্প করে না। সো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা ফ্যামিলিকে খুব সাইকো এডুকেট করবো খুব ইন্টেন্সিভলি, তখন ফ্যামিলি যদি কমপ্লাই করে সেক্ষেত্রে আউটকামটা বেশ ভালো। রিলিজিয়াস ওসিডি আপনি যেটা বললেন, সেটাতে যখন ধার্মিক মানুষরা আসে তখন কি তারা এটাকে এক ধরনের ওয়াসওয়াস বা এই ধরনের কিছু মনে করে, বা অনেক রকমের কবিরাজ বা ঝাড়ফুঁক করে আসেন, বা তাদের তাদের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করেন? তারা যখন বলে যে আমি ঝাড়ফুঁক করতে চাই, আপনি সেটা কি মানে কিভাবে ডিল করেন আসলে? সো এখানে ঝাড়ফুঁক বলি বা রিলিজিয়াস যে ট্রিটমেন্ট বলি, এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্সপেক্টিভ। ফ্রম সায়েন্টিফিক পার্সপেক্টিভ আমি কথা বলতে পারি, কিন্তু ওই পার্সপেক্টিভটাকে কনফার্ম করা বা ডিনাই করা অ্যাকচুয়ালি আমার এক্সপার্টিজের মধ্যে পড়ে না। তো সেক্ষেত্রে আমার প্রথম যে পরামর্শ থাকে যে আপনি ঝাড়ফুঁক করবেন বা রুকিয়া করবেন, কোনো অসুবিধা নাই, বাট আপনি এটা ইনশিওর করেন যে আপনি একজন রিলায়েবল মানুষের কাছে যাচ্ছেন, আপনি কোনো ভণ্ড মানুষের পাল্লায় পড়ছেন না। প্লাস আপনি ওষুধ বা সাইকোথেরাপি কন্টিনিউ করে যান। এখানে একটা জিনিস একটু অ্যাড করবো, প্রায় সময় আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা হয়তো এরকম রিলিজিয়াস স্কলারদের কাছে গিয়েছেন, স্কলাররা তাদের ব্যাখ্যা দিয়েছেন এবং তারা এটাকে মেন্টাল ইলনেস বলে আইডেন্টিফাই করে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছেন। সো আই থিঙ্ক এখানে যদি একটা কোলাবোরেশন করা যায়, রিলিজিয়াস ওসিডির ক্ষেত্রে আরো বেটার আউটকাম আশা করা যেতে পারে। কারণ আমার এক্সপিরিয়েন্সে আমি রিলিজিয়াস ওসিডি এমন মানুষের মধ্যেই হতে দেখেছি যারা ইউজুয়ালি রিলিজিয়ন নিয়ে সিরিয়াস। আচ্ছা, যদি হাত ধোয়ার যে ওসিডিটা, ডার্ক এন্ড কন্টামিনেশন ভ্যারাইটি আমরা বলি, সেখানে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা প্রোভাইড করে থাকেন? ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি। যদি খুব মাইল্ড কেস হয় সেক্ষেত্রে শুরুতে ওষুধ দেওয়াটার আমি উৎসাহিত করি। শুরুতে সেক্ষেত্রে বিহেভিয়ার থেরাপি, বিশেষ করে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনটা, এটা আমি খুব সাজেস্ট করে থাকি। যদি খুব অল্প কথায় বলি বিষয়টা কি, প্রথমত পেশেন্টকে কিছু রিল্যাক্সেশন টেকনিক আমরা এখানে শেখাবো। তারপর পেশেন্টের কনসেন্ট নিয়ে তার কোন কোন জায়গায় হাত ধুতে গেলে কতটুকু তার ডিস্ট্রেস হয় বা পা ধুতে গেলে না ধুলে কতটুকু ডিস্ট্রেস হয়, সেটা একটা হায়ারার্কি ফর্ম করবো। তারপর লোয়ার এন্ড থেকে যেটা সবচেয়ে কম ডিস্ট্রেস তৈরি করে, সেখান থেকে আমরা কাজ শুরু করবো। কাজটা খুবই সিম্পল। তার হাতটা যদি নোংরা মনে হয়, আমরা এটার সঙ্গে সঙ্গে ধোয়াটা অ্যালাউ করবো না। একটা র্যান্ডম সময় পর্যন্ত তাকে সেই ডিস্ট্রেসটা নিতে হবে। সেই সময়টায় চাইলে উনি রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে পারেন, তারপর আমরা হাত ধোয়াটা অ্যালাউ করবো। এভাবে যখন আমরা আস্তে আস্তে টাইমটা ইনক্রিজ করব, তার ডিস্ট্রেস টলারেন্সটা বাড়বে। একটা সময় এই কম্পালশনটা পারফর্ম করার যে তাড়নাটা, এটাকে উনি রেজিস্ট করতে পারবেন। সো এইভাবে আমরা যখন কন্টিনিউয়াসলি ট্রাই করব, এটা একটা ভালো আউটকাম দেবে বলে আশা করা যায়। শুধু ওষুধে কি ওসিডি নিয়ন্ত্রণে থাকে বলে আপনার মনে হয়? যে আপনি বনানীর পেশেন্ট যখন দেখেন যে তারা এত সিবিটি নিতে চায় না, তারা সে কি মানে তাদের কি শুধু ওষুধে কি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি? অনেকটুকুই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, বাট আফটার সার্টেন লিমিট দেখা যায় যে
সিবিটি একটু প্রয়োজন হয়। যেহেতু ওষুধের কথাটা আসলো, খুব অ্যালার্মিং বিষয় বলতে পারি যে একটা সার্টেন লেভেলে উন্নতি হওয়ার পর ওসিডি পেশেন্টের মধ্যে ওষুধ কন্টিনিউ করার বিষয়ে একটা অনীহা কাজ করে। তারা ধৈর্য রাখতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হন, যার কারণে ওসিডি আবার রিল্যাপস করে এবং ফলাফল হিসেবে তার ওষুধের ডিউরেশনটা অনেক বেড়ে যায়, যেটা আসলে একটু ধৈর্য রেখে ওষুধ খেলে হয়তো দেখা যাচ্ছে 1 বছরে রোগটা ভালো হয়ে যেত, কিন্তু ধৈর্য রাখতে না পারার কারণে ওষুধের ডিউরেশনটা 3 বছর 4 বছর কারোর ক্ষেত্রে আরো বেশি হয়ে যাচ্ছে। ওসিডির ক্ষেত্রে কি মানে সারা জীবন ওষুধ খেতে হয়? রোগীদের একটা কনসার্ন থাকে, আপনি এই কনসার্নটাকে কিভাবে অ্যাড্রেস করেন? সো এই জায়গাটাতে আমি ইউজুয়ালি এভিডেন্স বেসড প্র্যাকটিসটাকেই প্রমোট করি। যেমন আমরা যে গাইডলাইনগুলো অনুসরণ করি সেটা বলে যে ওসিডি ভালো হয়ে যাওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 বছর ওষুধ খেতে, কারণ এই সময়ের মধ্যেই দেখা যায় প্রায় ম্যাক্সিমাম ওসিডি পেশেন্টের রিল্যাপস হয়ে থাকে। সো এটা প্রিভেন্ট করার জন্য আমরা একটা মেইনটেনেন্স থেরাপি বা প্রোফাইল্যাক্সিস থেরাপি দিয়ে থাকি। এটা যদি আমরা ফলো করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে রিল্যাপস রেটটা প্রায় অর্ধেক বা তারও বেশি নেমে আসে। সো এই জায়গাটা আমি চেষ্টা করি আমার পেশেন্টদেরকে বারবার বুঝিয়ে বলতে, বাট আনফর্চুনেটলি সব ক্ষেত্রে তাদের পক্ষে হয়তো কমপ্লাই করা সম্ভব হয় না। ওসিডি যে আপনি পেশেন্ট দেখছেন, কত ভাগ আসলে আপনার কথা পুরোপুরি শুনে ওষুধও খায়, সিবিটিও 7-8 সেশন নেয়, মানে অ্যাপ্রক্সিমেটলি কত ভাগ কমপ্লায়েন্ট থাকে এবং কত ভাগ আসলে ওভাবে কথা শুনে না বা অধৈর্য হয়ে যায়? এক্ষেত্রে আমি যেটা বলবো প্রায় 70-30। আচ্ছা, তো 70% মানুষই আপনার কথা শুনে থাকে, 30% শুনে থাকে। এই মানুষ শুনছে না 30%, তারা মূলত কোন জায়গাটা অস্বস্তি ফিল করে? তারা কি কাউন্সিলিং বন্ধ করে দিচ্ছে নাকি তারা ওষুধ বন্ধ করে দিচ্ছে? এর মধ্যে দেখা যাচ্ছে কেউ কাউন্সিলিং বন্ধ করছে, কেউ ওষুধ বন্ধ করছে, কেউ দুটাই বন্ধ করছে। সো এখানে তার ওষুধ বন্ধ করার ক্ষেত্রে ওদের একটা কনসার্ন থাকে যে আমি হয়তো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, বাট এটা তো আসলে একটা মিথ, এটা আসলে এভিডেন্স, এটা কোনো এভিডেন্স নেই। সো এই জায়গাটা বেশ কষ্ট হয়ে যায়। আর কাউন্সিলিং ফলো করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো অনেক দূরে থাকছেন, অনলাইনে কাউন্সিলিং করছেন, বাট ব্যক্তিগতভাবে অনলাইন কাউন্সিলিং এ আমার কাছে মনে হয় যে পেশেন্টের সঙ্গে কানেক্ট করাটা অনেক কঠিন হয়ে যায়। সে কারণে হয়তো তারা একটা সময়ে উৎসাহ হারিয়ে ফেলেন। ফাইনালি আরেকটা যে জিনিসটা আমি খুব কমনলি লক্ষ্য করেছি, যারা এখানে ট্রিটমেন্ট থেকে ঝরে পড়ে তাদের একটা বড় অংশের মধ্যে ব্যক্তিত্বের সমস্যার অনেক লক্ষণই বিদ্যমান থাকে। সো এই জায়গাটা তাদের রিকভারিটাকে আরো কঠিন করে তোলে, যেটা আলাদা করে একটু অ্যাটেনশন ডিজার্ভ করে। থ্যাংক ইউ ডক্টর অনব, আপনি অনেক সময় দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে বনানীর বা বনানীর আশেপাশের পেশেন্টরা আপনার দ্বারা উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো আমরা আজকে ডক্টর অর্ণবের সাথে কথা বলে জানতে পারলাম যে ওসিডি রোগের লক্ষণ, চিকিৎসা, তারপর ফ্যামিলি সাপোর্ট কিভাবে দিতে হয়। ডক্টর অর্ণব রেগুলার বেসিসে বনানীতে কনসালটেশন করে থাকে। আপনাদের বনানী বা বনানীর আশেপাশে গুলশান, বাড়িধারা যারা আছেন তারা ডক্টর অর্ণবের কাছ থেকে ওসিডি চিকিৎসা বা অন্যান্য মানসিক রোগের চিকিৎসা রেগুলারলি গ্রহণ করতে পারে।